৭১ অক্টোবরে ঘাতক আল বদর বাহিনীর প্রধান হয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। মুক্তিগামী মানুষদের নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেল, আল বদর সদর দপ্তর, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে নিয়মিত যাতায়াত ছিল মুজাহিদের। রিপোর্ট করছেন মাসুদুল হক। স্বাধীনতার উষালগ্নে ঘাতক আল বদর বাহিনীর সদস্যরা হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এই বুদ্ধিজীবীরা ছিলেন বাঙালি জাতির বিবেক, মননশীলতা, চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। এই রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া যায় তাদের অনেকের ক্ষত বিক্ষত মৃতদেহ। এই আল বদর বাহিনীর প্রধান ছিলেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ ছিল আল বদর সদর দপ্তর। সেখানে রাজাকার আল বদরদের প্রশিক্ষণের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করে হত্যা করা হতো। আল বদর, রাজাকার, আলসাম বাহিনী যে তৈরি করছে কলেজের ভিতরে, এই জিনিসটা আমি নিজে চোখে দেখা। মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, গোলাম আজম, এই তিনজন এখানে আসলো, আইসা পাঞ্জাবির সাথে একসাথে বসলো, এই সামনে এই জায়গাটায় বসলো, বৈশা তারা এইখানে বসে মিটিং করলো, চা নাস্তা খাইলো। ইসলামী ছাত্র সংঘের সে সময়ের প্রধান আলী আহসান মুজাহিদের পরিকল্পনা, ষড়যন্ত্র ও নির্দেশনায় ঠান্ডা মাথায় বুদ্ধিজীবী নিধন চলে। তার উস্কানিতে করা বদর বাহিনীর নৃশংসতা হিটলারের গ্যাস চেম্বারের গণহত্যার সঙ্গে তুলনা চলে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাহেবের রায়ে যেটা পরিষ্কার হয়ে এসছে যে তিনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির যে তত্ত্ব সেটাকে আবার পুনর্ব্যক্ত করেছেন এই রায়ে। তিনি বলেছেন যে মুজাহিদের দায়িত্ব ছিল এগুলোকে বন্ধ করা। আল বদর বাহিনীর নেতৃত্বেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। ৭১-এর 10 ডিসেম্বর 5 চামেলিবাগের বাসা থেকে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে হত্যা করা হয়। যখন শুনি আবার এই যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়ে বড় বড় দেশের ব্যারিস্টার নামধারী, অ্যাডভোকেট নামধারী বড় বড় লোক কি সোৎসাহে, কি সারাসার মিথ্যা কথা বলে যায়, অথচ তাদেরই জীবদ্দশায়, তাদেরই শারীরিক উপস্থিতিতে এই দেশে ৭১ সালে এই দুষ্কর্মগুলো ঘটেছে। মুক্তিযুদ্ধের সময় ফকিরাপুলের 258 গরম পানির গলির ফিরু মেম্বারের বাড়িতে রাজাকার ক্যাম্প ছিল। সেখানে মুজাহিদের নিয়মিত যাতায়াত ছিল বলে জানান সাংবাদিক মাহবুব কামাল। মুজাহিদ ইউজ টু কাম ওভার দ্যাট প্লেস টাইম অ্যান্ড এগেইন, এবং সে এই জিনিসগুলোর তদারকি করত। এবং অক্টোবরের উনি যখন বদর বাহিনীর কমান্ডার হিসেবে টেক ওভার করলেন, তখন এই ফেরু মেম্বারের বাসায় যে সমস্ত রাজাকার ছিল, এই রাজাকারগুলি এদের মধ্যে যেগুলি সুপিরিয়র কোয়ালিটির, সেগুলিকে উনি বদর বাহিনীতে শিফট করলেন। রাজাকারদের এবং আল বদরদের যে আইডেন্টিটি কার্ড দেয়া হতো সেখানে মুজাহিদের সই থাকতো। এবং আমার এক কাজিন, সে আমাদের অজান্তেই রাজাকার হয়ে গিয়েছিল, এবং সে যখন 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর সে যখন আমাদের বাসা থেকে পালিয়ে যায়, তার বাক্স প্যাটরা খুলতে গিয়ে আমরা তার একটা আইডেন্টিটি কার্ড পাই, মুজাহিদের স্বাক্ষর দেওয়া আইডেন্টিটি কার্ড। ৭১-এর 30 আগস্ট রাজাকারদের হাতে ধরা পড়েন সে সময়ের কিশোর মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল। এরপর নাখালপাড়ার এক বাড়িতে নিয়ে তাকে নির্যাতন করা হয়। আমাদের সামনে দিয়ে ক্যাপ্টেন কাইয়ুম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং চৌধুরী মঈনুদ্দিন হাতে অস্ত্র নিয়ে একটা রুমে যাচ্ছে। তো সেই রুমে ক্যাপ্টেন কাইয়ুম বসে আমাকে বের করলো, আমার কাছ থেকে দস্তখত নিল, টিপসই নিল, আমার উপর টর্চার শুরু হলো। নিজামী প্রথম আমার এই আঙ্গুলটা কাটলো, আর মুজাহিদ ওই চৌধুরী মঈনুদ্দিন তার পিঠে একটা ব্রিটিশ কার্বাইন স্টেন গান ছিল, চৌধুরী মঈনুদ্দিনকে ডাক দিল মঈন বলে। তো চৌধুরী মঈনুদ্দিন কাছে আসতে ঝাটকা দিয়ে তার স্টেন গানটা নিয়ে আমার ঠিক মাথার এই মাথাতে একটা বাড়ি দিয়ে মাথা খণ্ড করে দিল। মুজাহিদ এবং নিজামী আমাকে ধরে ওই বদি, রুমি, জুয়েল ভাইদের, আলতাফ ভাইদের রুমে নিয়ে একবার ওদের মারতেছে, একবার আমাদের মারতেছে, কে কাকে চিনি। তখন আমি বদি ভাই, রুমি ভাই, আলতাফ মাহমুদের বিভৎস চেহারাগুলো দেখলাম। তিনি একটি কথা বলেছেন যে তাকে যদি, মুজাহিদকে যদি চরম দণ্ড না দেওয়া হয় তাহলে সেটা হবে বিচারের নামে পরিহাস, প্রহসন। আমি মনে করি যে যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা সকলেই তার এই উক্তিকে সমর্থন করবেন। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। এবারে বঙ্গভবন থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী